বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এই পর্যায়ে আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সাম। বাংলাদেশিদের ইটালি প্রবেশে 5ই অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। একজন প্রবাসীর দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এই পরিণতি বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নীতি নির্ধারকরা বলছেন, সেখানে গিয়ে কোয়ারেন্টাইন অমান্য করে কাজে যোগ দিয়ে অন্যদেরও সংক্রমিত করেছেন তারা। তাদের এমন আচরণে বিব্রত বাংলাদেশ। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে কিছু বাংলাদেশের এমন আচরণকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানিয়েছে সরকার। মাহফুজ মিশুর প্রতিবেদন। ইতালি থেকে আসা কারো কারো অধ্যত্বপূর্ণ আচরণের কথা নিশ্চয়ই মনে আছে আমাদের। তাদের অনেকেই ফিরেছেন ইতালিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটিতে পৌঁছালে রাষ্ট্রীয় খরচে তাদেরকে হোটেলে কোয়ারেন্টাইনে পাঠায় ইতালি সরকার। সেটি অমান্য করে দেশি খাবারের অজুহাতে বের হন কেউ কেউ। এমনকি হোটেলে কাজও শুরু করেছিলেন একজন। সেখানকার কয়েকজন কোভিড সংক্রমিত হলে কন্ট্যাক্ট ট্রেসিংয়ে ধরা পড়ে পুরো ঘটনা। সামান্য সংখ্যক বাংলাদেশির নিয়ন্ত্রণহীন আচরণ এবং তাদের বোকামি এবং তাদের এই অ্যারোগেন্স, যেটা কোভিডে বাংলাদেশ আক্রান্ত হওয়ার শুরুতে যে আচরণটি আমরা দেখেছিলাম, ঠিক একই ধরনের কিছু সংখ্যক মানুষের আচরণ তারা ইটালিতে ফিরে গিয়েও করেছেন, এবং এই কারণে ইটালি সরকার এই সিদ্ধান্তটি। বাংলাদেশ থেকে যাওয়া আরেকটি ফ্লাইটে কয়েকজন কোভিড পজিটিভ শনাক্ত হন। এরপর এক সপ্তাহের জন্য ঢাকার সাথে ফ্লাইট বাতিল করে তারা। বুধবার আবারও কাতার হয়ে ইতালি যান 1.5 শতাধিক বাংলাদেশি। তাদের এরই মধ্যে ফেরত পাঠিয়েছে দেশটি। আর বৃহস্পতিবার 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞাও দিয়েছে তারা। এসব ঘটনায় রীতিমতো বিব্রত বাংলাদেশ। তাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে, বলেছে যত বাঙালি আছেন সবার টেস্ট হতে হবে, প্রায় 35,000 উইথিন রুম এরিয়াতে, এবং ইনক্লুডিং দ্য মিশন। রোমে দূতাবাসের মাধ্যমে চেষ্টা করছি এই বিষয়টাকে, তাদের এই ভুলগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার। এর চেয়ে বেশি কিছু তো করার নেই। ইতালির মতো অভিবাসী বান্ধব দেশে এসব ঘটনায় বিপাকে প্রবাসীরাও। এখনো ইটালিয়ান কোনো বিদেশি বাঙালির দোকানে ঢুকতেছে না। ইটালিতে আমাদের বাংলাদেশের যে সুনাম ছিল, সেই সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের বিমানবন্দরে কোভিড পজিটিভ হয়েছেন বাংলাদেশিরা। বন্ধ হয়েছে সেসব দেশের সাথে বিমান যোগাযোগ। এই অবস্থা চলতে থাকলে বন্ধুহীন হয়ে পড়ার আশঙ্কা কি উড়িয়ে দেয়া যায়? এখন আমাদের বাংলাদেশ দেখলে ইতালিয়ানরা অপছন্দ করে। আমরা বারবার আমাদের বিভিন্ন ইন্টারমিনিস্ট্রিয়াল সমন্বয়ের মিটিং হয়েছে, সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় জোর করে বলেছে এই ব্যাপারে আমাদের খুব সতর্কতা থাকতে হবে, কারণ এখন ইতালি বন্ধ হয়েছে, পরে সারা ইউরোপ বন্ধ হয় কিনা হু নোজ। যারা এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবেন, অবৈধভাবে যাবেন, তারা বাংলাদেশে ফিরে আসার পরে তাদেরকেও আইনের মুখোমুখি করানো। জনসচেতনতার পাশাপাশি বিদেশগামীদের কোভিড রিপোর্টের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনকে আরও সতর্ক থাকার তাগিদ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে কি হচ্ছে, আমরা যেহেতু বাড়িতেই বসে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ইতালি থেকে যুক্ত হচ্ছেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির। জনাব মনিরুজ্জামান মনির, আপনাকে স্বাগত করোনা আপডেটে। বিমানে বাংলাদেশি যাত্রীদের শরীরে করোনা ধরা পড়ার ঘটনা তোলপাড় চলছে। আমি একটু এটার আফটার ইফেক্টটা জানতে চাচ্ছি, যে সেখানে বসবাসরত বাংলাদেশি যারা আছেন তারা কি কোনো প্রকার বৈষম্যের শিকার হচ্ছেন কিনা স্থানীয়দের দ্বারা? ধন্যবাদ আপনাকে। এখানে বৈষম্যের যে শিকারের যে কথাটি বললেন, সেটি আসলে ওইভাবে বলা যাচ্ছে না, কারণ আপনারা জানেন যে ইতালিতে আমরা যারা আছি, আমরা নিজেরাই কিন্তু একটু লজ্জিত, এবং কারণ আমরা চাই না যে আমাদের এখানে অবস্থান এবং আমাদের যারা এখানে আছেন, বা বিশেষ করে আমাদের যে জাতি বা দেশকে আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু কিছু সংখ্যক মানুষের এই ধরনের আচরণ বা বিধিনিষেধ না মানার কারণে কিন্তু এই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, যখন এখান থেকে বলা হয়েছিল যে
আমাদের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ থেকে যারা আসবে। তারপরও কাতার এয়ারওয়েজের যে মাধ্যমে যে ধরনের প্রবাসীরা বা ইতালি প্রবাসীরা এখানে আসার চেষ্টা করেছিলেন, সেটা আমার বোধগম্য হয় না। এখানকার আইন বা বিধিনিষেধ অমান্য করে এরা কেন এইভাবে আসার একটা চেষ্টা করলেন, যেখানে মাত্র এক সপ্তাহের একটা ব্যাপার ছিল। আর আপনারা এখন জানেন যে সেটা এখন মানে দীর্ঘ একটি মানে বড় একটা বিষয় দাঁড়িয়েছে। এবং কাতার এয়ারওয়েজের একটি বিজ্ঞাপনের মাধ্যমে আপনারা দেখেছেন যে সেটি 5 অক্টোবর পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু আপনারা আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, ইতালিতে বলা হয়েছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাদের সৌজন্য বা স্টেপান মিট স্কাদুতো বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তারাও 31শে আগস্টের মধ্যে ঢুকতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এখানে 5ই অক্টোবরের আগে এই ফ্লাইটগুলি বা বাংলাদেশের এখানে আসতে পারছে না। তাহলে আমাদের একটি মহা একটা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। এবং আমাদের এখানে যে কথাটা আপনি শুরুতে বলেছেন যে কি অবস্থাতে আমরা আছি বা আমাদের বৈষম্য শিকার হচ্ছে কিনা, এটা আসলে আমরা ওইভাবে এরা দেখছে না। তারপরও আমি আবারও বলছি, আমরা চাই আমরা দেশ আমাদের জাতিকে সবসময় তুলে ধরতে, কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্যই বা এই আইন অমান্য করার কারণে আজকে আমাদের এই পরিণতি আমাদের শিকার হচ্ছে আমরা। কিন্তু ইতালিয়ানরা আমাদের কিন্তু ওইভাবে দেখছে না। আচ্ছা, বাংলাদেশি কমিউনিটি তারা সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া কেমন দেখাচ্ছেন, একটু কি বিব্রত বোধ করছেন কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আমরা চাই যে এখানে আমরা ভালোভাবে এবং ইতালিয়ান যে যারা আছে এদের সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ার মাধ্যমে আমরা এখানে একটি মানে আমরা চলবো। আর এই সব কারণের মাধ্যমে যেখানে ইতালিয়ান পত্রপত্রিকাতে বিশেষ করে অনেক ফলো করে মানে প্রচার করা হচ্ছে আমাদের ভুল ত্রুটিগুলি। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই আসলে বিব্রত হয়ে যাচ্ছে আমাদের নিজেদের এই ভাইদের আচরণে। আমাদের এমনটি অবশ্যই করা উচিত হয়নি। এবং যে ধরনের অবশ্য আবার একটা বিষয় একটা খেয়াল করে দেখবেন যে ফলস বা ফালসা বলে এখানে যে সার্টিফিকেটের যে বিষয়টি, ইতালিয়ান সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি যে বাংলাদেশ থেকে আসার সময় এই ধরনের একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। বা এখানে যারা অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু অনেকেই তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের কাছে কোনো ধরনের সার্টিফিকেটও চাওয়া হয়নি। কিন্তু ইতালিয়ান পত্রপত্রিকাতে যেভাবে আসলে আমাদেরকে ছোট করার জন্য বড় করে তুলে ধরছে যে আমাদেরকে এই সার্টিফিকেটের বিষয়টি, এটা আসলে আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। আর বাকি সব বিষয়গুলো আমাদেরই আমরা বলবো যে আমাদের ভুল ত্রুটি আমাদের এখন স্বীকার করে নিতে হচ্ছে এবং আমরা নিজেরাই এখন বিব্রত তাদের কাছে। জনাব মনিরুজ্জামান মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও 41 জনের। 24 ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত 3,360 জন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2.25 লাখে। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোভিড-19 পরীক্ষার জন্য এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে 83টি প্রতিষ্ঠানকে। কার্যক্রম চালাচ্ছে 76টি। দেশে করোনা শনাক্তের 18তম সপ্তাহ চলছে। গত 24 ঘন্টায় 41 জনের মৃত্যুসহ এখন মোট প্রাণহানি 2,238 জনের। 3,360 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় তার পরিসংখ্যান। 76টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,632টি। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার প্রায় 21.49%। শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছেন 1,75,494 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। এদিন সুস্থ হয়েছেন 3,706 জন। সুস্থতার হার 48.17%। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, অনুমোদন পাওয়া 83টি প্রতিষ্ঠানের মধ্যে 76টিতে করোনা শনাক্তের কার্যক্রম চলছে। বাকি 7টিও খুব শিগগিরই নমুনা সংগ্রহের কাজ শুরু করবে। 21টি প্রাইভেট হসপিটালের পিসিআর ল্যাবকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে, তবে 19টি কার্যক্রম চালাচ্ছে। 2টি এখনো চালায় নাই। মেশিন আসার দেরি হওয়ার কারণে তারা শুরু করতে পারছে না, তবে অতি দ্রুতই তারা শুরু করবে। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। একই মানুষের দ্বিতীয়বার কোভিড-19 বা করোনায় আক্রান্তের ঝুঁকি নেই বলে মনে করেন ডক্টর বিজন কুমার শীল।
ঢাকায় করোনা সংক্রমণের পিক বা সর্বোচ্চ মাত্রা পার হয়ে গেছে দাবি করে এই গবেষক বলেছেন, আর ভুল না করলে আর খুব বেশি মানুষ সংক্রমিত হবেন না রাজধানীতে। তার মতে, পরিবারের কেউ কোভিডে আক্রান্ত হলে বাকিদের শরীরেও অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তার পরামর্শ, প্রকৃত অবস্থা জানতে অ্যান্টিবডি টেস্ট করতে হবে খুব দ্রুতই। তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। করোনা সংক্রমণের 4 মাসের মাথায় যেন আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। রাস্তাঘাট, যানবাহন, বাজারে সাধারণের আচরণ দেখে মনে হতে পারে কোভিডের ভয় কেটে গেছে মানুষের। এসব উদাহরণ টেনে ডক্টর বিজন বলছেন, সংক্রমণের বড় ধাক্কা পার করে ফেলেছে রাজধানীবাসী। ঢাকার সাথে কিন্তু রাজশাহী তুলনা হবে না, আবার রাজশাহীর সাথে কিন্তু চিটাগাংয়ের তুলনা করা যাবে না। ঢাকা আমি যত মনে করি, আমার যে অবজারভেশন আছে, আমার যে স্টাডি আছে, তাতে আমি মনে করি ঢাকাতে পিক পার হয়ে গেছে, অনেকটা কমে আসবে। প্রশ্ন আসে, একই মানুষ একাধিকবার কোভিডে আক্রান্ত হতে পারে কিনা। একবার যদি কারো কেউ রিকভার করে, সেটা ডাইরেক্ট ইনফেকশন হোক, সংস্পর্শে হোক, সে যদি অ্যান্টিবডি ডেভেলপ করে, তার মেমোরি সেল যদি ডেভেলপ হয়, তাহলে তার দ্বিতীয়বার ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সপ্তাহখানেক ধরে কমছে করোনা পরীক্ষার সংখ্যাও। ফি নির্ধারণ করাই এই হারে নিম্নগতি কিনা সেই প্রশ্নও আছে। তবে ডক্টর বিজনের ধারণা, এরই মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে অনেকের মধ্যেই। আমাদের কিছু স্টাডি আছে, আমরা বেশ কয়েকটি ফ্যামিলি থেকে অনুরোধ পেয়েছিলাম, তাদের কিন্তু আমরা রক্ত নমুনা টেস্ট করে দেখেছি যে ফ্যামিলিতে একজন বা দুজন ইনফেক্টেড হয়েছে, বাকি সমস্ত ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিন্তু অ্যান্টিবডি চলে আসছে এবং তারা জানে না যে তাদের ইনফেকশন হয়েছে। খুব সামান্য একটি জ্বর বা কাশি বা পেটের সমস্যা। সংক্রমণের গতি প্রকৃতি সহ প্রকৃত অবস্থা জানতে র্যাপিড টেস্টের তাগিদ তাঁর। আর নিজেদের উদ্ভাবিত কিটের অনুমোদন নিয়েও দারুণ আশাবাদী তিনি। যে জায়গাগুলোতে লকডাউন করা হয়েছিল, কোয়ারেন্টাইনে যারা ছিলেন, এদের যদি একটা ব্যাপক অ্যান্টিবডি সার্ভে করা হয়, তাহলে কিন্তু অতি সহজে ক্যালকুলেশন করা যাবে যে আমরা কোথায় আছি। যদি আমরা অনুমতি পাই, আমরা খুব দ্রুততার সাথে আমরা কিট তৈরি করতে পারবো এবং এটা খুব সহজ, মাত্র 3 থেকে 5 মিনিটে করা যায় চেষ্টা। সেই সাথে নীতি ও পরিকল্পনায় নতুন কোনো ভুল না করার পরামর্শ এই বিজ্ঞানীর। নিজস্ব ভ্যাকসিন, আমার বিশ্বাস ওনারা হয়তো স্বল্প দামে আমাদের দিতে পারবেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ববাসী। প্রথমবার 24 ঘন্টায় 2,20,000-এরও বেশি রোগী শনাক্তে, মোট আক্রান্ত 1,22,00,000 মানুষ। এদিন আরও 6,300 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19, মোট মৃত্যু ছাড়িয়েছে 5,52,000-এ। বুধবার যুক্তরাষ্ট্রে প্রায় 900 মৃত্যুর পর প্রাণহানি 1,35,000 ছুঁই। দেশটিতে আক্রান্ত 31,60,000-এর মতো মানুষ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, প্রায় 1200 মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে 68,000-এ। আক্রান্ত 17 লাখেরও বেশি। 24 ঘন্টায় 900 মৃত্যু রেকর্ড হয়েছে মেক্সিকোতে, প্রাণহানি 32,000-এরও বেশি। রাশিয়ায় একদিনে 250 এবং যুক্তরাজ্যে শতাধিক মৃত্যু হলে ইউরোপের অন্যান্য দেশে এই সংখ্যা শূন্যের কাছাকাছি। এদিকে ভারতে আবারও একদিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বুধবার 25,000 ছাড়িয়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা। 24 ঘন্টা যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট সংক্রমণ ছাড়িয়েছে 7,69,000। মহামারীর 6 মাসে প্রথমবার একদিনের রেকর্ড 62,000 সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। অথচ দেশটিতে শুরুই হয়নি মহামারীর দ্বিতীয় ধাপ, বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন অর্থনীতি সচলে সতর্কতা রক্ষা করা হয়নি বলে বিভিন্ন রাজ্যে এমন তীব্র হয়েছে সংক্রমণ। এদিকে অস্ট্রেলিয়ায় কঠোর লকডাউনের দিন শুরু হয়েছে মেলবোর্নবাসীর। মার্চের শুরুতে সারা বিশ্বে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাখের ঘরে, অস্ট্রেলিয়ায় তখন এ সংখ্যা অর্ধশত। মাস না পেরোতেই এ সংখ্যা 100 গুণ বেড়ে 5,000-এ পৌঁছায়। তবে এরপর কঠোর বিধিনিষেধের ফলে ভাইরাস বিস্তারের গতি ধীর হওয়ায় এপ্রিল থেকে জুন 3 মাসে সংক্রমণের হার 1.5 গুণও হয়নি। দৃশ্য পাল্টায় জুলাইয়ে। প্রথম সপ্তাহে শনাক্ত 1,000-এর বেশি রোগী। নতুন সংক্রমণের কেন্দ্র 50 লাখ বাসিন্দার শহর মেলবোর্ন। অন্যান্য অঞ্চলে ভাইরাসের বিস্তার রুখতে বুধবার দ্বিতীয় দফায় শুরু হয় 6 সপ্তাহের লকডাউন। বিধিনিষেধ এতটাই কঠোর যে সীমান্তে রীতিমতো কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। 3 মাস লকডাউন ছিল। এবার সময় কমলেও আরো বড় অঞ্চল জুড়ে বিধিনিষেধ। তবে আগের বারের মতো পরের কয়েক সপ্তাহ মানিয়ে নিতে পারব।
কঠিন অবস্থা হলেও মেনে নিতে হবে। এখন বিধিনিষেধ মেনে চললে 6 সপ্তাহ পরে অর্থনীতি সচল হবে, না মানলে এই খারাপ সময় আরো দীর্ঘ হবে। অবশ্য বৈশ্বিক মহামারীর কেন্দ্রে এখনও যুক্তরাষ্ট্রই, বরং জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মার্কিন ভূখণ্ডে 7 লাখ সংক্রমণে 1 মাসের বেশি লাগলেও এখন সময় লাগছে মাত্র 2 সপ্তাহ। পরিস্থিতির জন্য প্রশাসনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে দ্বিতীয় নয়, এখনও মহামারীর প্রথম পর্যায়ে পার হতে পারেনি যুক্তরাষ্ট্র। রাজ্য পর্যায়ে মহামারী নিয়ন্ত্রণে তেমন চেষ্টা ছিল না, তাই ভাইরাসের বিস্তার রোধে সারা দেশে কেন্দ্রীয়ভাবে গৃহীত ব্যবস্থাও খুব একটা কাজে লাগেনি। রাজ্যভিত্তিক আলাদা ব্যবস্থার ফলে দেশ জুড়ে মহামারীর চিত্রও আলাদা। টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনায় এখন দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। অথচ মহামারীর শুরুতে নিউ ইয়র্ক মৃত্যুপুরী হয়ে উঠলেও এই রাজ্যগুলিতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। অসতর্কভাবে অর্থনীতি সচলের পদক্ষেপ নেয় প্রথম ধাক্কাটাই এখন এসব রাজ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে। সেকেন্ড ওয়েভ এখনো শুরু হয়নি। ধীর হলেও দ্বিতীয় দফার সংক্রমণ বৃদ্ধি অব্যাহত আছে জাপান, জার্মানি, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে। নুজহাত কামাল, যমুনা নিউজ। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইটেন। একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। 3 দিনেও আটক করা যায়নি রিজেন্ট হাসপাতালের মালিক বিতর্কিত মোহাম্মদ শাহেদকে। তার অবস্থান নির্ণয় অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। শাহেদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। পাশাপাশি শাহেদের বিদেশ যাত্রা ঠেকাতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ গ্রেফতার করা হয়েছে মামলার আরেক আসামি হাসপাতালের জনসংযোগ কর্মকর্তাকে। কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না, এগুলাকে অ্যাড্রেস করা হবে। আশ্বস্ত করলাম আপনাকে। টেলিভিশন টকশো আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তোলা ছিল শাহিদের প্রতারণার অন্যতম হাতিয়ার। বারবার প্রমাণের চেষ্টা করেছেন ক্ষমতার খুব কাছে তার অবস্থান। সবশেষ মহামারীকে অর্থ আয়ের উৎকৃষ্ট পন্থা হিসেবে বেছে নেন শাহেদ। উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতালে চিকিৎসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গল্প এখন টক অব দ্য কান্ট্রি। অভিযানের আগে এসবের অনেকটাই ছিল অজানা। অভিযানের পর রিজেন্ট হাসপাতালের 2 শাখা বন্ধের পাশাপাশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 7 জনকে। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মামলার অন্যতম আসামি জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলিকে। গ্রেফতারে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, বিশেষ করে করোনা সংক্রান্ত যে সকল অনিয়ম, এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল মাস্ক, এই ধরনের বিষয়ে উনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করেছেন। তাকে আমরা আমাদের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়াও তার একজন আত্মীয় মোহাম্মদ বশির, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের কার্যালয়ে নিয়ে এসেছিলাম। তার সাথে কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে ইতিমধ্যে আমরা ছেড়ে দিয়েছি। অভিযানের আগে থেকেই লাপাত্তা প্রতারক শাহেদ। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। বিদেশ যাত্রা বন্ধে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। শাহেদ করিম যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, এই জন্য আমরা তদন্তকারী সংস্থা, এই জন্য আমরা তদন্তকারী কর্মকর্তার নিকট আবেদন করেছি। তাকে গ্রেফতারের জন্য আমাদের সর্বাত্মকভাবে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা আশা করছি তাকে আমরা গ্রেফতার করে আইনের সোপর্দ করতে পারবো। তবে সব ছাপিয়ে কিভাবে শাহেদ এত সম্পদ ও ক্ষমতার মালিক বনে গেলেন সে প্রশ্নই আসছে ঘুরে ফিরে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের মালিক বিতর্কিত মোহাম্মদ শাহেদ তার স্ত্রীর সঙ্গে 6 তারিখের পর আর কোনো যোগাযোগ করেননি। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন তার স্ত্রী সাদিয়া রাবি। তিনি আরও জানিয়েছেন রিজেন্ট হাসপাতালের অনিয়ম সম্পর্কে তিনি আগে জানতেন না। এ বিষয়ে জেনে তিনি বিব্রত এবং মর্মাহত। 6 তারিখ রাতে উনি ফোন দিলেন, বেশ রাতে। 2-1 সাথে বোধহয় ফোন করে সে খোঁজ খবর নিয়েছে, কিন্তু আমার সাথে আর যোগাযোগ হয় নাই। করোনার মতো একটা ইস্যু নিয়ে এখানে যে কোনো ভিতরে কোনো ফেক কিছু থাকবে এটা তো কখনোই চিন্তা করিনি। যদি ওইভাবে প্রুভ হয় তাহলে শাস্তি তো এমনিতেই আসলে হবে। আর এটা রাষ্ট্র যা ডিসিশন নেয় সেইটাই, এক্ষেত্রে আমাদের আর বলার কি থাকে। দুর্নীতির মূলোৎপাটন বেশ কঠিন, তারপরও চেষ্টা করে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে বিরোধী দলীয় উপনেতার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকারই দুর্নীতিবাজদের ধরছে, আইনের আওতায় আনছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান শেখ হাসিনার। তিনি বলেন, এবারের বাজেট পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না, তবে তা অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ঠিক সময়ে কোনো দিন সময়ের আগেই সংসদে উপস্থিত হয়েছেন। নিজে ব্যক্তিগতভাবে নিজের সচিবালয় ও সংশ্লিষ্ট সকল বিভাগের প্রস্তাব উত্থাপন করেছেন, যেটা আমাদের সংসদীয় ইতিহাসে বিরল। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতাকে ধন্যবাদ জানান জিএম কাদের। তবে মহামারীর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ব্যর্থতার সমালোচনাও করেন। তারা কিভাবে পরীক্ষা রিপোর্ট ও রোগী ভর্তির অনুমোদন লাভ করলো? বলেন, সময়মতো ব্যবস্থা নিলে করোনার বিস্তার কমানো যেত। সুরক্ষা সামগ্রী কেনা, টেস্ট সংক্রান্ত অনিয়মের জন্যও স্বাস্থ্য বিভাগকে দায়ী করেন বিরোধী দলের উপনেতা। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা সুবিধা সৃষ্টি না করেও ও চিকিৎসা সেবা না দিয়ে রোগীদের নিকট থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করছে। এই সকল প্রতিষ্ঠান পরীক্ষা করার এবং কোভিড-19 রোগীদের চিকিৎসা করার অনুমোদন পেয়েছে স্বাস্থ্য বিভাগের যথাযথ কর্তৃপক্ষ থেকে। জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার, আর সেজন্য আর্থিক বরাদ্দে কোনো কার্পণ্য করা হয়নি। আর এ নিয়ে যে দুর্নীতির অভিযোগ আসছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকারই। এই বীজগুলি, দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে আপনি। এটা তো মহিলা হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, তাই এই চক্রের মূলোৎপাটন বেশ কঠিন। শেখ হাসিনা বলেন, তারপরও চেষ্টা চলছে। আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন, এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি আমরা ধরছি। টেস্ট ও চিকিৎসায় ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন সেসব পেশাজীবীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, করোনা মোকাবেলায় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সরকারিভাবে যেমন দিচ্ছি, আবার দলীয়ভাবেও কিন্তু আমরা সমানভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছি, এবং এটাই আওয়ামী লীগ। সংসদ নেতা বলেন, মহামারীর মধ্যেই বাজেট অধিবেশন ডাকা হয়েছে। উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখা। মাননীয় স্পিকার, বাজেট আমরা ইতিমধ্যে বাজেট বাস্তবায়নের কাজ আমরা শুরু করে দিয়েছি। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। নকল মাস্ক এবং পিপিই সরবরাহে অভিযুক্ত ঠিকাদার যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মোতাজ্জেরুল ইসলাম মিঠুর আবেদন গ্রহণ করেনি দুদক। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব। আর দুদকের জিজ্ঞাসাবাদ শেষে মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান মাস্ক কিংবা পিপিই আমদানিই করেনি। এদিকে দুদক সচিব আবার বলেছেন, রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অচিরেই অনুসন্ধান শুরু করবে দুদক। বৃহস্পতিবার হাজির হবার কথা ছিল স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা দুর্নীতির আলোচিত ব্যবসায়ী মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় দুদকে নিজের আইনজীবী পাঠান তিনি। জবাবপত্রে নিজেকে নির্দোষ দাবি করেন। বলেন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান তিনি নন। জবাবে তিনি আরও বলেন, লেক্সিকন মার্চেন্টাইজ ও টেকনোট্রেড লিমিটেড নিম্নমানের মাস্ক ও অন্যান্য সরঞ্জাম কখনো আমদানি বা সরবরাহ করেনি। পুরো জবাবপত্রে নিজের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন মিঠু। বলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। 2015 সাল থেকে যুক্তরাষ্ট্রে ফ্যামিলির সাথে স্থায়ীভাবে বসবাস করতেছে এবং 5 বছরে উনি বাংলাদেশের কোনোবারই এক মাসের বেশি কখনো থাকেনি, এবং যদি আসতে বাচ্চাদের ছুটির কারণে আসতো এবং চলে যেত। আর উনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে উনি আমাদের কাছে স্ক্যান করে পাঠাইছে, আমরা মোটামুটি ওটা জমা দিচ্ছি, এখানে ওনারা আমাদের কাছ থেকে রাখছে। তলবে আরও আসেন মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির। প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে হুমায়ুন বলেন, তারা মাস্ক পিপি কখনো আমদানি করেননি। কোটি টাকার অভিযোগ মিথ্যা। আমরা পিপি মাস্ক তৈরি করি না, বিক্রি করি না, সরবরাহ করি না। এবং আপনারা যদি দেখেন যে লিস্ট আছে, ইম্পোর্টও করি না। যারা এখানে সাপ্লাই করেছে তাদের লিস্ট দেখেন, সেই লিস্টের সঙ্গে আমাদের কোনো নামও নেই, গন্ধও নেই। দুদক সচিব জানান, অভিযুক্ত ব্যবসায়ী মোতাজ্জেরুল ইসলাম মিঠুর জবাবপত্র গ্রহণ করা হয়নি, কারণ এটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আসেনি। মিঠুর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি যে পত্রটি পাঠিয়েছেন সেটি যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন, সেটি আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা গ্রহণ করেননি, এই জন্য যে এটি বিদেশ থেকে কোনো দপ্তরে কোনো পত্র পাঠাতে হলে সেটি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং কার সম্মুখে সেটি স্বাক্ষর করা হয়েছে সেটি প্রত্যয়ন করে পাঠাতে হয়। সচিব আরও জানান, দ্রুতই রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ভেজাল এবং নকল ওষুধ জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসপি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ 15 জনকে আটক করা হয়েছে। এদিকে নকল অ্যান্টিসেপটিক এবং ডিটারজেন্ট প্রস্তুতকারকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করেছে র্যাব 10-এর একটি দল। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ উত্তরা 6 নম্বর সেক্টরের 2 নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের নামি দামি কোম্পানির নামে তৈরি করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। প্রতারক চক্র জানায়, তৈরিকৃত এসব ওষুধ রাজধানীর লাস ফার্মা এবং তামান্না ফার্মেসি সহ নামকরা বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হয়। আটককৃতদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে সেসব ফার্মেসি থেকে পরে নকল ওষুধ জব্দ করা হয়। মিটপুর থেকে, ফকিরাপুল থেকে, কামরাঙ্গীর চর থেকে, চাঁদনির চর থেকে, এই সমস্ত জায়গা থেকে, এমনকি ওই টঙ্গী থেকে সংগ্রহ করে। তো এই যে অতীব ভুয়া ঔষধগুলো তৈরি করে তামান্না ফার্মাসি থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ ফার্মাসিতে তারা বিক্রি করে চড়া দামে বিক্রি করে থাকে। আমরা মনে করি দেশের মানুষের সাথে এটা তামাশা করা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আরমানিটোলায় অভিযান চালায় র্যাব। অভিযানে 400 লিটার নকল স্যাভলন অ্যান্টিসেপটিক জব্দ করা হয়। এসব অ্যান্টিসেপটিক ঢাকার বাইরের বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল প্রতারক চক্র। অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশকের চাহিদার প্রকট বৃদ্ধি পায় এবং সেটাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কিন্তু সেখানে মানুষের জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে, জীবনকে হুমকির মুখে ফেলে এই অসাধু প্রক্রিয়া ব্যবসা করে যাচ্ছে। যেমন ধরেন আমরা স্যাভলন আজকে জব্দ করেছি, এখানে প্রায় 300-400 লিটার স্যাভলন জব্দ করা হয়েছে। একই অভিযানে বিপুল পরিমাণ নকল ডিটারজেন্টও জব্দ করা হয়। নামকরা বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে শুধুমাত্র সোডা দিয়ে এসব নকল ডিটারজেন্ট বানানো হতো বলে জানায় প্রতারক চক্র। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরও একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরও একবার। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। যে কোনো অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, হাসপাতালের নমুনা পরীক্ষায় ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালে যন্ত্রপাতি সংগ্রহ সহ স্বাস্থ্য খাতের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুঁশিয়ার করেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। চিকিৎসা ব্যবস্থা নিয়ে যারা অশুভ চক্র প্রতারণা করছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। এ সকল অনিয়ম বাহির থেকে কেউ ধরিয়ে দেননি, সরকার নিজ উদ্যোগেই শুরু করেছে। স্বাস্থ্য খাতের নানান অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে। দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল স্বাস্থ্য বিভাগ তা নেয়নি বলে সংসদে অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে জিএম কাদের বলেন, সময় মতো পর্যাপ্ত সংখ্যক মানুষকে করোনা টেস্টের আওতায় আনলে সংক্রমণ অনেকটাই ঠেকানো যেত। দেশে এখনও আইসিইউ এবং পরীক্ষাগারের সংখ্যা পর্যাপ্ত নয়। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যে পরিমাণ সামগ্রী সরবরাহ করা দরকার ছিল তা নিশ্চিত করা যায়নি। আবার যেগুলো সরবরাহ করা হয়েছে তার অনেকগুলোই নিম্নমানের ছিল বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। চীনের সর্বপ্রথম করোনা উপস্থিতি ও বিস্তার শেষ পর্যন্ত বাংলাদেশে পৌঁছতে সময় লেগেছে 3.5 মাস। সেই একই সময় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এবং বিভাগীয় শহরগুলিতে ও পর্যায়ক্রমে জেলা শহরগুলিতে পর্যন্ত করোনা শনাক্তকরণের পরীক্ষা স্থাপনের কার্যক্রম যদি চালু করা যেত, রোগ শনাক্তকরণ সুবিধা সহজলভ্য করা সম্ভব করতে পারতাম। সেনাবাহিনী এবং পুলিশের কঠোর নিয়ন্ত্রণে 6ষ্ঠ দিনে কঠোরভাবে চলছে রাজধানী ওয়ারিভুক্ত এলাকার লকডাউন। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে বৃহস্পতিবার সকাল থেকে তৎপর রয়েছে স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনী।
তারপর নানা অজুহাতে লকডাউন এলাকা থেকে বের হতে বা ঢোকার জন্য অনেককেই দায়িত্বরতদের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। ব্যবসায়িক এলাকা হয় ডাক্তার, নার্স, রোগী এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ব্যবসায়ীদের ছাড় দিতে দেখা গেছে। লকডাউন সফল করতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা কামনা করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ম্যাচের 12টা ছিল না, ম্যাচের 12টা আজকে পে করলাম, চলে যাবো আর কি। এই জন্য আজকে আসলে একেবারে চুপ বের হয়ে গেলাম। আমার মালিকগুলো অসুস্থ, বুঝছেন, ওই যে চোখের ব্যান্ডেজ করবে, এখন বলছি যে দিবে না। 21 দিন একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়েও সম্ভব না। এই জিনিসটা সরকারের বিকল্প একটা চিন্তা ভাবনা করে এরপর লকডাউনটা দেওয়া উচিত ছিল। করোনা দুর্যোগে বরগুনার স্বাস্থ্যসেবায় উন্নয়নে এগিয়ে এসেছেন স্থানীয়রা। আমাদের জন্য আমরা এই স্লোগানে সংগ্রহিত অর্থ দিয়ে কেনা হয়েছে 2টি হাইফ্লো নেজাল ক্যানোলা সিস্টেম, যার একটি দিয়ে এরই মধ্যে সদর হাসপাতালে গুরুতর করোনা রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে। 2-1 দিনের মধ্যে আরও একটি যোগ হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই উদ্যোগ গুরুতর রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরগুনায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা সেবায় প্রধান ভরসা জেলা সদর হাসপাতাল। 100 শয্যার হাসপাতালে নেই ভেন্টিলেটর কিংবা আইসিইউ সুবিধা। একদিকে রোগীর তীব্র চাপ, অন্যদিকে শ্বাসকষ্ট উপশমে হাইফ্লো নেজাল ক্যানোলা সিস্টেম মাত্র একটি। তাই গুরুতর রোগীদের পাঠাতে হতো বরিশাল কিংবা ঢাকায়। তবে এখন এই চিত্র কিছুটা পাল্টেছে। হাসপাতালে যোগ হয়েছে আরেকটি হাইফ্লো নেজাল ক্যানোলা। 2-1 দিনের মধ্যে যোগ হবে আরও একটি। 2টি হাইফ্লো নেজাল ক্যানোলাই কেনা হয়েছে স্থানীয়দের আর্থিক সহযোগিতায়। কয়েকজন সচেতন নাগরিকের উদ্যোগে সাড়া দেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা নিজেদের বাঁচার জন্য আমরা নিজেরা এগিয়ে এসেছি। অনেক মানুষ এখানে টাকা দিয়েছে, 500, 1000, 200, 300, কেউ 50,000, কেউ 1 লক্ষ টাকা দিয়েছে। রোগীর তাৎক্ষণিক আর বাইরে যেতে হবে না, শ্বাসকষ্টের অসুবিধাগুলো সাথে সাথে রোগীদের চিকিৎসকরা সমাধান করতে পারবেন, ব্যবস্থা নিতে পারবেন। এই মেশিন চালু রাখার জন্য অক্সিজেনের প্রয়োজন এবং সেই অক্সিজেনটা যেন প্রশাসন থেকে দ্রুত সরবরাহ ঠিক মতন করে। সাধারণ সিলিন্ডারে যেখানে মিনিটে সর্বোচ্চ 15 লিটার অক্সিজেন দেয়া যায়, সেখানে হাইফ্লো নেজাল ক্যানোলায় রোগী পায় 70 থেকে 80 লিটার অক্সিজেন। যে সমস্ত রোগীকে অক্সিজেনের কারণে আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারছিলাম না বা ঢাকা বা বরিশালে পাঠানো দরকার ছিল, হাইফ্লো নেজাল ক্যানোলা থাকার কারণে আমরা রোগীকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে পারব। মহামারীর এই সময় নাগরিকদের এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক বলছেন জেলা প্রশাসক। বরগুনার প্রত্যেকটা মানুষের আন্তরিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা আছে। সার্জন মহোদয় এবং তত্ত্বাবধায়ক স্যারকে বলবো যে মেশিনটির জন্য অকেজভাবে আনইউজ করে দেয়। করোনা রোগীদের জন্য আরও 3টি হাইফ্লো নেজাল ক্যানোলা সিস্টেম কেনার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। চট্টগ্রামে করোনায় সুস্থ রোগীদের বাসাবাড়িতে বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে নগরীর আমবাগান রেলওয়ে কলোনি থেকে কার্যক্রম শুরু করেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সদস্যরা। পরে নগরীর আরও বেশ কয়েকটি এলাকায় মৌসুমি ফলসহ চাল, ডাল পৌঁছে দেন তারা। এদের মধ্যে প্রায় সবাই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। 24 পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে করোনায় সুস্থ এবং দরিদ্র পরিবারের জন্য উপহার সামগ্রী দেওয়ার এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। চট্টগ্রামের সিভিল সার্জন অফিস থেকে তালিকা নিয়ে একটা ডাটাবেস তৈরি করি এবং সেই ডাটাবেসের আলোকে আমরা চট্টগ্রাম শহরের দরিদ্র কোভিড পেশেন্ট রোগী যারা ছিলেন তাদের মাঝে আমরা আজকে এই উপহার সামগ্রী বিতরণ করছি। স্মরণকালের সর্বোচ্চ উচ্চতায় বিদেশি মুদ্রার মজুদ। এই বাড়তি অর্থ ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন কোম্পানি খুলে বিনিয়োগে কাজে লাগাতে নেওয়া যেতে পারে এই অর্থ। তবে সংকটকালীন এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা মহামারীতে অর্থ সংকটে সরকার একদিকে বিশাল পরিচালন ব্যয়, অন্যদিকে প্রণোদনা প্যাকেজ এবং উন্নয়ন ব্যয়ের চাপ, সব মিলিয়ে অস্বস্তিকর অবস্থা। সংকটকালীন এই সময়ে স্বস্তির বার্তা দিচ্ছে বিদেশি মুদ্রার মজুদ বা রিজার্ভ। এরই মধ্যে স্পর্শ করেছে $36 বিলিয়ন মাইল ফলক, যা দিয়ে মেটানো সম্ভব 9 মাসের আমদানি ব্যয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হবে। প্রশ্ন হচ্ছে, মজুদ কত থাকলে তাকে নিরাপদ বলা যায়? মাসিক আমদানি আমাদের 5.5 বিলিয়ন থেকে $6 বিলিয়ন মধ্যে। তারপরে যদি মাসিক আপনার $6 বিলিয়ন আমদানিতে ব্যয় লাগে পণ্য এবং সেবা দুটো ধরে, তাহলে আপনি যদি 7 মাসের আমদানি রাখতে চান তাহলে তো আপনার $42 বিলিয়ন রিজার্ভ রাখতে হয়।
বিশ্বের অনেক দেশই রিজার্ভের অর্থ ব্যবহার করেছে, কিন্তু তাদের প্রক্রিয়া ছিল ভিন্ন, অর্থাৎ স্থানীয় মুদ্রায় রূপান্তর না করে পৃথক কোম্পানি খুলে অর্থ ব্যবহার করা হয়। বিশেষ করে বিদেশি কেনাকাটার দায় মেটানোর কাজে এই অর্থ ব্যবহার হয়, যেখানে শর্ত ছিল যে কোনো সময় এই অর্থ ফিরিয়ে দিতে হবে। যেসব দেশ এই ধরনের পদক্ষেপ নিয়েছেন তাদের কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেশি। চায়না বা আমরা নরওয়ের কথা যদি ভাবি বা কাতারের কথা ভাবি, তাদের বৈদেশিক মুদ্রার যেই ব্যাপ্তি, এই ধরনের ব্যাপ্তি কিন্তু আমাদের নাই। সংকটকালীন সময়ে রিজার্ভের উদ্বৃত্ত মজুদ কাজে লাগাতে চায় সরকার, কিন্তু কোন কৌশলে এই অর্থ ব্যবহার করা সম্ভব? বহির্বাণিজ্যেতে বড় ধরনের কোনো ঘাটতি উঠলে তখন আপনার উপায় থাকবে একটাই, সেটা হলো IMF এর কাছে যাওয়া। এবং IMF এর কাছে যাওয়া মানে কঠিন শর্তের সম্মুখীন হওয়া। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভটা ধারণ করেন, তাদের একটি কোম্পানি তৈরি করতে হবে যারা এটাকে ব্যবহার করবেন, এবং সেই কোম্পানিকে কিন্তু প্রায় একটি লাভজনক প্রতিষ্ঠানের মতো করেই চিন্তা করতে হয়। সম্ভাব্যতা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সার্বিক বিবেচনা করে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা যদি বাস্তবে যদি আমাদের যে উদ্দেশ্য এটা রাখার কথা, সেই উদ্দেশ্য যদি ফুলফিল হয়ে যায়, তাহলে অবশ্যই এটা যদি ফার্দার কোনো দেশে ডেভেলপমেন্টের কাজে লাগে, সেগুলো বাংলাদেশ ব্যাংক চাপতে পারে। বাজার ব্যবস্থার মাধ্যমে রিজার্ভ ব্যবহারের ক্ষেত্রে পরামর্শ দেবে কেন্দ্রীয় ব্যাংক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরও একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরও একবার। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন থাইল্যান্ডে একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত 11:25 তিনি মৃত্যুবরণ করেন। এর আগে জ্বর, অ্যালার্জি সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত 2 জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে বামুনগ্রাড হাসপাতালে নেওয়া হয়। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, বিরোধী দলের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যরা শোক প্রকাশ করেছেন। ভেন্টিলেটর সংকট মোকাবেলায় এবার করোনা রোগীদের চিকিৎসায় স্থানীয় প্রযুক্তিতে তৈরি শ্বাস প্রশ্বাস যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে ভারতে। মিলেছে বড় ধরনের সাফল্য। এভিজিএফ নামে এই প্রতিষ্ঠানের তৈরি ভেন্টিলেটরের দাম পড়বে মাত্র 1.5 লাখ রুপি। করোনা আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান উপসর্গ শ্বাসকষ্ট। সে চিকিৎসায় ব্যবহৃত ভেন্টিলেটরের সংকট রয়েছে বিশ্বজুড়েই। একই পরিস্থিতি ভারতেও। ভেন্টিলেটরের চরম সংকট দেখা দেয় এবার স্থানীয় প্রযুক্তিতে এই যন্ত্র তৈরি হলো ভারতে। দিল্লি ভিত্তিক প্রতিষ্ঠান AGVA হেলথ কেয়ারের উদ্যোগে তৈরি হয়েছে এই ভেন্টিলেটর। এরই মধ্যে মিলেছে সফলতাও। এটা শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য এই ভেন্টিলেটর তৈরি হয়েছে। এটা খুব সহজেই আইসিইউতে ব্যবহারযোগ্য। अभी जो हम वेंटिलेटर बना रहे हैं वो कोविड स्पेसिफिक है। উদ্যোক্তারা বলছেন আমদানিকৃত ভেন্টিলেটরের চেয়েও অনেক সস্তায় ভেন্টিলেটর, যা সক্ষম স্থানীয় চাহিদা মেটাতে। दुनिया के और किसी वेंटिलेटर से বিদেশ থেকে আনা ভেন্টিলেটরের দাম 10 থেকে 15 লাখ রুপি, কিন্তু আমাদের এখানে তৈরি ভেন্টিলেটরের দাম মাত্র 1.5 লাখ রুপি। केवल और केवल 1.5 लाख रुपए। এদিকে করোনার প্রকোপ মোকাবেলায় দেশটির বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কিউবায় করোনা ভাইরাসের পাশাপাশি বড় উদ্বেগ খাদ্য নিরাপত্তা। মার্কিন নিষেধাজ্ঞা, মহামারী সহ নানা কারণে বেশ কিছুদিন ধরে খাদ্য স্বল্পতায় ভুগছে দেশটি। আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। জোর দেয়া হচ্ছে শহরাঞ্চলের অর্গানিক চাষের উপর। নিজের জমির পরিমাণ খুব সামান্যই, তাই রাস্তার ধার ঘেঁষে ছোট্ট এক টুকরো জমিকেই কৃষিভূমিতে পরিণত করেছেন 61 বছর বয়সী লুইস। সবজি চাষে আগ্রহ বেশি, আছে গোটা কয়েক মুরগিও। কিউবায় কমিউনিস্ট সরকারের আহ্বানে সাড়া দিয়ে লুইসের মতো অনেকেই বনেছেন শহুরে চাষি। আঙিনা, বারান্দা কিংবা রাস্তার পাশেই চলছে খাদ্যশস্যের উৎপাদন। যতটুকু জমি হোক কিছু না কিছু চাষ করি, তাই কিছু ফুল গাছ সরিয়ে খাদ্যপণ্য উৎপাদনের চেষ্টা করছি। প্রয়োজনীয় খাদ্যপণ্যের 2/3 আমদানি করে কিউবা। এতে বার্ষিক ব্যয় হয় অন্তত $200 কোটি। কৃষিকাজে অত্যাবশ্যকীয় সার, যন্ত্র, এমনকি পশুখাদ্য আমদানি করে ক্যারিবিয়ান দেশটি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকটে জর্জরিত মিত্রদেশ ভেনেজুয়েলা থেকে আমদানি কমে যাওয়া, দেশীয় উৎপাদন হ্রাস ইত্যাদি নানা কারণে বেশ কিছুদিন ধরেই খাদ্য সংকটে ভুগছে দেশটি। কোভিড-19 মহামারীতে পরিস্থিতির অবনতি হয়েছে আরও, তাই দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার। দেশে মহামারী পরিস্থিতি তৈরির পর সরকারের পরামর্শে সিদ্ধান্ত নেই চাষ করব। অনেক ধরনের শস্য আর সবজি লাগিয়েছি। কৃষিকাজে নাগরিকদের উদ্বুদ্ধ করতে লিফলেট বিলি করা হচ্ছে। গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে অর্গানিক চাষে। কিছু কিছু এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন কমিউনিস্ট পার্টির কর্মীরা। খাদ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে কিউবান সরকার। কেবল সংকটের সময়ই নয়, এই উদ্যোগ ধরে রাখতে হবে। আমদানি নির্ভরতা নয়, স্বাস্থ্যকর স্বাধীন জীবনযাপনের জন্য ঘরে ঘরে কৃষিকাজ খুব ভালো সমাধান। 90-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম খাদ্য সংকটে পড়েছিল কিউবা। ওই সময়ে অর্গানিক কৃষিকাজে পথিকৃত হয়ে ওঠে দেশটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।